হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। ফান্ডামেন্টাল রাইটসের দ্বিতীয় পার্ট আলোচনা করব এই ভিডিওতে। প্রথম পার্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা কমপ্লিট লক্ষ্মীকান্ত বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলায় পড়তে চাইছো তারা কোর্সে জয়েন করতে পারো। এ সম্বন্ধে ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো চলো, সেকেন্ড পার্ট, রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি। নাম্বার ওয়ান, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18 পর্যন্ত যে সমস্ত আর্টিকেলগুলো আছে তার প্রথম হচ্ছে আর্টিকেল 14, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, অর্থাৎ আইনের চোখে সমানাধিকার। Article 14 says that the state shall not deny to any person equality before law or the equal protection of law within the territory of India. অর্থাৎ রাষ্ট্র কিন্তু কোনো ব্যক্তিকে, ভারতের মধ্যে বসবাসকারী কোনো ব্যক্তিকে আইনের চোখে সমানাধিকার থেকে বঞ্চিত করতে পারে না। This provision confers right on all persons whether citizens or foreigner. এবং এই আর্টিকেলটি ভারতের সিটিজেন এবং বিদেশি উভয়ের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য, সমানভাবে প্রযোজ্য। Moreover, the word person includes legal persons, that is statutory corporations, companies, registered societies or any other type of legal person. এছাড়া এই পার্সন বলতে কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে শুধুমাত্র বোঝানো হচ্ছে না, এখানে কোনো স্ট্যাচুটরি কর্পোরেশন, অর্থাৎ যে সমস্ত কর্পোরেশনগুলো আইনগত, যে বিভিন্ন ধরনের কোম্পানিকে বোঝানো হয় পার্সন বলতে, রেজিস্টার্ড সোসাইটিকে বোঝানো হচ্ছে পার্সন বলতে, অর এনি আদার টাইপ অফ লিগাল পার্সন। এবং যে কোনো ধরনের লিগাল পার্সনকে কিন্তু এই পার্সনের আন্ডারে আনা হচ্ছে এবং এরা প্রত্যেকেই কিন্তু আইনের চোখে সমান। The concept of equality law before law is of Britain origin, while the concept of equal protection of law has been taken from the American Constitution. এই ইকুয়ালিটি বিফোর ল এটা নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল এই কথাটা নেওয়া হয়েছে আমেরিকার কনস্টিটিউশন থেকে। দ্য ফার্স্ট কনসেপ্ট কনোটস দ্য অ্যাবসেন্স অফ এনি স্পেশাল প্রিভিলেজ ইন ফেভার অফ এনি পার্সন। প্রথম অংশটা কি বলছে? কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা দেয়া হবে না। নাম্বার টু কি বলছে? দ্য ইকুয়াল সাবজেকশন অফ অল পার্সন টু দ্য অর্ডিনারি ল অফ দ্য ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেড বাই দ্য অর্ডিনারি ল কোড। সমস্ত ব্যক্তির ক্ষেত্রে কিন্তু কোর্টে সমস্ত ব্যক্তিকে সমানভাবে সমান চোখে কিন্তু দেখা হবে। নো পার্সন ইজ অ্যাবভ দ্য ল। আইনের ঊর্ধ্বে কেউ নয়। গরিব হতে পারে, সে উচ্চ বর্ণের হতে পারে, নিম্ন বর্ণের হতে পারে, অফিসিয়াল হতে পারে, নন অফিসিয়াল হতে পারে, কেউ কিন্তু আইনের উপরে নয়, আইনের উপর ঊর্ধ্বে কেউ নয়। এটা বলছে ইকুয়ালিটি বিফোর ল, এই অংশটা ব্যাখ্যা হচ্ছে এটা। এবার ইকুয়াল প্রোটেকশন অফ ল, এখানে কি বলা হচ্ছে? অন দ্য আদার হ্যান্ড কনোটস, ইকুয়াল প্রোটেকশন ল বলতে বোঝাচ্ছে দ্য ইকুয়ালিটি অফ ট্রিটমেন্ট আন্ডার ইকুয়াল সার্কামস্ট্যান্সেস। একই ধরনের ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। অর্থাৎ এক ব্যক্তির ক্ষেত্রে একরকম ব্যবস্থা, অন্য ব্যক্তির ক্ষেত্রে অন্যরকম ব্যবস্থা, সেটা নয়। বোথ ইন দ্য প্রিভিলেজেস কনফার্ড অ্যান্ড লায়াবিলিটিস ইম্পোজড বাই দ্য ল। B. The similar application of the same law to all persons who are similarly situated. একই ক্ষেত্রে কিন্তু একই ধরনের আইন কাজ করবে তার জন্য। একই রকম দোষের জন্য কিন্তু আলাদা আলাদা আইন কারোর উপর আরোপ করা হবে না, একই দোষের জন্য একই আইন আরোপ করা হবে। সি, দ্য লাইক should be treated alike without any discrimination. Thus, the former is a negative concept while the latter is a positive concept. সুতরাং প্রথম অংশটাকে পজিটিভ কনসেপ্ট বলা হচ্ছে এবং দ্বিতীয় অংশটাকে কিন্তু নেগেটিভ কনসেপ্ট বলা হচ্ছে। However, both of them aim at establishing equality of legal status, opportunity and justice. অর্থাৎ এই শব্দটা আর্টিকেল 14 কিন্তু ইকুয়ালিটি অফ দ্য লিগাল স্ট্যাটাস, অপরচুনিটি অ্যান্ড জাস্টিস, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সমতাকে প্রতিষ্ঠা করে, ইকুয়ালকে প্রতিষ্ঠা করে। সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট হোয়ার ইকুয়াল অ্যান্ড আনইকুয়াল আর ট্রিটেড ডিফারেন্টলি, সুপ্রিম কোর্ট বলছে যেখানে
সম এবং অসমকে আলাদাভাবে ট্রিটমেন্ট করা হয়, সেক্ষেত্রে আর্টিকেল 14 ডাজ নট অ্যাপ্লাই। আর্টিকেল 14 কিন্তু অ্যাপ্লাই করা হয় না। কোনো কোনো ক্ষেত্রে, কোনো বিশেষ ক্ষেত্রে যদি বিশেষ ব্যক্তির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়, সেক্ষেত্রে আর্টিকেল 14 অ্যাপ্লাই হচ্ছে না। হোয়াইল আর্টিকেল 14 ফরবিডস ক্লাস লেজিসলেশন, ইট পারমিটস রিজনেবল ক্লাসিফিকেশন অফ পার্সনস, অবজেক্টস অ্যান্ড ট্রানজাকশন বাই দ্য ল। এক্ষেত্রে আর্টিকেল 14 কিন্তু ক্লাস লেজিসলেশন অর্থাৎ বিশেষ শ্রেণীবিভক্ত যে আইন সেটাকে কিন্তু বর্জন করে এবং রিজনেবল রেস্ট্রিকশন, রিজনেবল ক্লাসিফিকেশনকে কিন্তু পারমিট করে। কোনো কোনো ক্ষেত্রে সে নির্দিষ্ট কারণবশত যদি শ্রেণীবিভাগ করা হয়, সেক্ষেত্রে সেটা পারমিট করে আর্টিকেল 14। বাট দ্য ক্লাসিফিকেশন শুড নট বি আরবিট্রারি, আর্টিফিশিয়াল অর ইভ্যাসিভ। এক্ষেত্রে যে ক্লাসিফিকেশনটা করা হচ্ছে সেটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল হবে না, আরবিটারিও হবে না, মানে সেটা কিন্তু যথেষ্ট কারণ থাকতে হবে সেই ক্লাসিফিকেশনের পিছনে। রাদার ইট শুড বি বেসড অন দ্য ইন্টেলিজিবল ডিফারেন্সিয়াল অ্যান্ড সাবস্টেন্সিয়াল ডিস্টিংশন। সুতরাং এটা কিন্তু যে ক্লাসিফিকেশনটা করা হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট মিনিংফুল হতে হবে, তবে কিন্তু সেটা ভ্যালিড হবে। যদি না হয় সেটা কিন্তু আর্টিকেল 14 অনুযায়ী সেটা আইনে পরিণত হবে না। এবার রুল অফ ল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস। রুল অফ ল বলতে কি বোঝায়? দ্য কনসেপ্ট অফ ইকুয়ালিটি বিফোর ল ইজ অ্যান এলিমেন্ট অফ দ্য কনসেপ্ট অফ রুল অফ ল। এই ইকুয়ালিটি বিফোর ল এটা কিন্তু রুল অফ ল এর একটা পোর্শন, একটা অংশ বলা যেতে পারে, যেটা প্রোপাউন্ডার হচ্ছে A.V. ডেইসি। এই রুল অফ ল এই অংশটা কিন্তু A.V. ডেইসির একটা মতামত। দ্য ব্রিটিশ জুরিস্ট হিজ কনসেপ্ট অ্যাজ দ্য ফলোয়িং 3 এলিমেন্টস অর অ্যাসপেক্ট। তার কনসেপ্টের পিছনে 3টে উপাদান রয়েছে। প্রথমটা কি? অ্যাবসেন্স অফ আরবিটারি পাওয়ার। অ্যাবসেন্স অফ আরবিটারি পাওয়ার, দ্যাট ইজ নো ম্যান ক্যান বি পানিশড এক্সেপ্ট ফর এ ব্রিচ অফ ল। অর্থাৎ আইন ছাড়া কোনো ব্যক্তিকে কিন্তু কোনো রকম শাস্তি দেয়া হবে না, অর্থাৎ আইনকে মেনে, আইন অনুযায়ী কিন্তু শাস্তিটা দেওয়া হবে। নাম্বার 2, ইকুয়ালিটি বিফোর দ্য ল, দ্যাট ইজ ইকুয়াল সাবজেকশন অফ অল সিটিজেন্স টু দ্য অর্ডিনারি ল অফ দ্য ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেড বাই দ্য অর্ডিনারি ল কোর্ট। এক্ষেত্রে সমস্ত সিটিজেন, পুয়ার, হাই, লো কাস্ট, অফিসিয়াল, নন অফিসিয়াল, সমস্ত ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আইন সমান। নেক্সট, the primacy of the rights of the individual, that is the constitution is the result of the rights of the individual as defined and enforced by the court of law rather than the constitution being the source of the individual right. তো এক্ষেত্রে সংবিধান হচ্ছে রেজাল্ট, প্রত্যেক ইন্ডিভিজুয়াল যে রাইটস রয়েছে, যেটা কোর্ট যেটাকে কিন্তু এনফোর্স করে, কোর্ট যেটাকে সাপোর্ট করে, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের যে রাইটস রয়েছে সেই অংশটা কিন্তু এখানে বলা হচ্ছে। ইন্ডিভিজুয়াল যে রাইটস রয়েছে সেটা কিন্তু কনস্টিটিউশন সেটা তুলে ধরেছে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির যে নিজস্ব একটা অধিকার রয়েছে সেটা কিন্তু এই সংবিধান দ্বারা সাপোর্ট করা হয়। দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এলিমেন্ট আর অ্যাপ্লিকেবল অফ ইন্ডিয়ান সিস্টেম অ্যান্ড নট দ্য থার্ড ওয়ান। এই তৃতীয় অংশটাকে কিন্তু ভারতীয় সংবিধানের ক্ষেত্রে আনা হয়নি, প্রথম এবং দ্বিতীয়টাই কিন্তু নেওয়া হয়েছে। প্রথম এবং দ্বিতীয় অংশটাই কিন্তু ভারতীয় সংবিধানের ক্ষেত্রে রুল অফ ল বলতে বোঝায়, এই অংশটা ভারতীয় সংবিধানে আসছে না। ইন দ্য ইন্ডিয়ান সিস্টেম দ্য কনস্টিটিউশন ইজ দ্য সোর্স অফ দ্য ইন্ডিভিজুয়াল রাইটস। ভারতীয় যে সিস্টেম সেখানে সংবিধানই হলো প্রত্যেক ইন্ডিভিজুয়াল রাইটসের উৎস, ইন্ডিভিজুয়াল অধিকারের উৎস। The Supreme Court held that the rule of law as embodied in Article 14 is a basic features of the Constitution. Hence, it cannot be destroyed even by an amendment. খুব ইম্পর্ট্যান্ট একটা তথ্য। আর্টিকেল 14কে বেসিক স্ট্রাকচারের মধ্যে ফেলা হয়। আমরা এর আগে দেখেছি বেসিক স্ট্রাকচার কিন্তু বদলানো যায় না, কোনো রকম পার্লামেন্টের বিভিন্ন অ্যামেন্ডমেন্ট যেগুলো আসে সেই অ্যামেন্ডমেন্ট দ্বারা কিন্তু সংবিধান সংশোধন দ্বারা এই আর্টিকেল 14কে কখনোই সরানো যাবে না, কারণ এটা বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ছে। বেসিক স্ট্রাকচার এসেছিল কেশবানন্দ ভারতী কেসের ক্ষেত্রে 1973 সালে। এরপর এক্সেপশন টু ইকুয়ালিটি, কোন কোন জায়গাতে এক্সেপশন রয়েছে, ব্যতিক্রম রয়েছে কোন কোন জায়গাতে। দ্য রুল অফ ইকুয়ালিটি বিফোর দ্য ল ইজ নট অ্যাবসলিউট অ্যান্ড দেয়ার আর কনস্টিটিউশনাল অ্যান্ড আদার এক্সেপশনস টু ইট, দিজ আর মেনশন বিলো। তো যে সমস্ত এক্সেপশন ব্যতিক্রম রয়েছে
সমতার ক্ষেত্রে সেগুলো বলা রয়েছে। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড গভর্নর অফ দ্য স্টেট এনজয় দ্য ফলোয়িং ইমিউনিটিস। আর্টিকেল 361 অনুযায়ী প্রেসিডেন্ট এবং গভর্নর কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা পেয়ে থাকেন, নিম্নলিখিত সুযোগ সুবিধা। নাম্বার 1, দ্য প্রেসিডেন্ট অফ দ্য গভর্নর ইজ নট অ্যান সুয়ারেবল টু এনি কোর্ট ফর দ্য এক্সারসাইজ অ্যান্ড পারফরমেন্স অফ দ্য পাওয়ার্স অ্যান্ড ডিউটিস অফ হিস অফিস। গভর্নর এবং প্রেসিডেন্ট কিন্তু কোনো রকম তার কার্যকলাপের জন্য কোর্টের কাছে কিন্তু দায়ী থাকেন না। নাম্বার 2, no criminal proceedings shall be instituted or continued against the president or the governor in any court during his terms of office. কোনো প্রেসিডেন্ট এবং গভর্নরকে কিন্তু ক্রিমিনাল প্রসিডিংয়ে মধ্যে ফেলা যায় না, ক্রিমিনাল অফেন্সের মধ্যে কিন্তু তাদের যে সমস্ত কাজকলাপ সেগুলোকে ফেলা যায় না। একমাত্র এদেরকে কিন্তু ইমপিচ করা যেতে পারে, অর্থাৎ পার্লামেন্টের ক্ষেত্রে পার্লামেন্টে বিভিন্ন বিল এনে সে কিন্তু ইমপিচমেন্ট করা যেতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ক্রিমিনাল প্রসিডিং করা যায় না। Number 3, no processes for the arrest or imprisonment of the president or governor shall be issued from any court during his terms of office. এদেরকে কিন্তু জেলে বন্দি করা যায় না, প্রেসিডেন্ট এবং গভর্নরকে। তারা যখন কার্যকালের মধ্যে আছে, তাদের কার্যকালের মধ্যে কিন্তু তাদেরকে কোনো জেলের মধ্যে বন্দি করা যায় না। তাদের কার্যকাল শেষ হলে, অর্থাৎ ইমপিচমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করে, ধরা যাক একজন প্রেসিডেন্ট বা গভর্নরের ক্ষেত্রে তাদের যে তাদের দোষটা সেটা সাব্যস্ত হলো, সেটা প্রমাণিত হলো কোর্টে, সেক্ষেত্রে তাদের ইমপিচ করা যেতে পারে। ইমপিচমেন্ট করার পর তাদেরকে শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু তাদের যখন টার্মস চলছে সেই চলাকালীন কিন্তু তাদের শাস্তি দেওয়া যায় না। এরপর নাম্বার 4, নো সিভিল প্রসিডিং। এর আগে ক্রিমিনাল প্রসিডিংয়ের কথা বলা ছিল, এবার সিভিল প্রসিডিং এগেইনস্ট দ্য প্রেসিডেন্ট অর গভর্নর শ্যাল বি ইনস্টিটিউটেড ডিউরিং হিজ terms of office in any court in respect of any done by him in his personal capacity whether before or after he enter upon his office until the expiration of 2 months next after notice has been delivered to him. অর্থাৎ সিভিল প্রসিডিংয়ের ক্ষেত্রে কি হয়, কোনো গভর্নর এবং প্রেসিডেন্টকে কিন্তু শাস্তি দেওয়া যায় না, তার অফিসে থাকাকালীন তার টার্ম থাকাকালীন তাকে শাস্তি দেওয়া যায় না। এবং এক্ষেত্রে কী হয়, তাকে একটা 2 মাসের নোটিশ কিন্তু দেওয়া হয় সিভিল প্রসিডিংয়ের ক্ষেত্রে, এবং এই 2 মাস পরে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু ওই সময়ের মধ্যবর্তীকালীন সময় কিন্তু কোনো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায় না। Number 2, no person shall be liable to any civil or criminal proceeding in any court in respect of the publication in a newspaper of a substantially true report of any proceeding of either house of the parliament or either house of the legislature of a state. এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে দেয়া আছে, কোনো ব্যক্তি কিন্তু কোনো নিউজ পেপার, টেলিভিশন বা রেডিওতে কোনো পাবলিশ হওয়া খবরের ভিত্তিতে তাকে কোনো সিভিল বা ক্রিমিনাল প্রসিডিং কিন্তু তার বিরুদ্ধে চালানো যায় না। নেক্সট, নাম্বার 3, no member of parliament shall be liable to any proceeding of any court in respect of anything said or anything vote given by him in parliament or any committee thereof. কোনো মেম্বারের ক্ষেত্রে আর্টিকেল 105 অনুযায়ী পার্লামেন্ট চলাকালীন কোনো পার্লামেন্টেরিয়ান কোনো জায়গাতে যে ভোট দিচ্ছেন বা পার্লামেন্টের কোনো কমিটির ক্ষেত্রে তিনি কোনো কথা যেগুলো বলছেন পার্লামেন্টে, সেক্ষেত্রে কিন্তু কোনো শাস্তির ব্যবস্থা নেই। পার্লামেন্টে যা কিছু বলা হবে সেখানে কিন্তু কোনো কোর্ট দ্বারা কোনো শাস্তি কিন্তু প্রদান করা যায় না সেক্ষেত্রে। Number 4, no member of the legislature of a state shall be liable to any proceeding in any court in respect of anything said or anything voted given by him in the legislature or any committee thereof. এক্ষেত্রে সেন্ট্রাল লেজিসলেচার অর্থাৎ পার্লামেন্টের কথা বলা হচ্ছে যেমন, আবার স্টেট লেজিসলেচারের ক্ষেত্রেও তাই, অর্থাৎ বিধানসভা বিধান পরিষদের ক্ষেত্রেও তাই। কোনো ব্যক্তি অর্থাৎ কোনো বিধায়ক যিনি যদি বিধানসভার মধ্যে কোনো কথা বলে থাকেন বা কোনো ক্ষেত্রে ভোট দিয়ে থাকেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোর্টের ব্যবস্থা নেওয়া যায় না। তিনি তার ইচ্ছামতো কিন্তু বলতে পারেন, তার সমস্ত রকমের বাক স্বাধীনতা রয়েছে ওই বিধানসভার মধ্যে। এবং পার্লামেন্টের ক্ষেত্রে পার্লামেন্টের মধ্যে সমস্ত রকম বাক স্বাধীনতা তাদের আছে, তারা যা ইচ্ছা বলতে পারেন। নেক্সট 5, আর্টিকেল 31C ইজ অ্যান এক্সেপশন অফ আর্টিকেল 14। 31C-টা কিন্তু আর্টিকেল 14-এর এক্সেপশন, এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, মনে রাখতে হবে। It provides that the law made by the state or implementing the directive principle contained in clause B or clause C or article 39 cannot be challenged on the ground that they are violating of article 14. The Supreme Court held that where article 31C comes in, article 14 goes out. এক্ষেত্রে ডিরেক্টিভ প্রিন্সিপালের ক্ষেত্রে আর্টিকেল 39-এ যেটা বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু
আর্টিকেল 14 কাজ করবে না। আর্টিকেল 14 কাজ করবে না। আর্টিকেল 13 পরে আসছে ডিটেলসে। তো এই আর্টিকেল 14 যেটা রয়েছে সেখানে কিন্তু আর্টিকেল 39 যেটা রয়েছে সেক্ষেত্রে আর্টিকেল 14 কাজ করবে না। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট, দ্য ফরেন সভারেন অ্যাম্বাসাডার অ্যান্ড ডিপ্লোম্যাটস এনজয় ইমিউনিটি ফ্রম দ্য ক্রিমিনাল অ্যান্ড সিভিল প্রসিডিং। যারা ফরেন সভারেন রয়েছেন, রুলার বা অ্যাম্বাসাডার যারা রয়েছেন, ফরেন বিদেশের যারা অ্যাম্বাসাডার এখানে থাকেন, রাষ্ট্রদূত থাকেন, এরা কিন্তু সমস্ত রকম ক্রিমিনাল এবং সিভিল প্রসিডিংয়ের ক্ষেত্রে মুক্ত থাকেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বিদেশি যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এই দেশে আসেন তারা কিন্তু সমস্ত রকম ক্রিমিনাল এবং সিভিল প্রসিডিং থেকে মুক্ত থাকেন। নেক্সট, দ্য ইউনাইটেড নেশন অর্গানাইজেশন অ্যান্ড ইটস এজেন্সিজ এনজয় দ্য ডিপ্লোম্যাটিক ইমিউনিটি। এক্ষেত্রে কিন্তু এরাও ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের যে সমস্ত এজেন্সি রয়েছে এরা কিন্তু সমস্ত ইমিউনিটি ভোগ করে থাকেন। এটা কিন্তু মনে রাখতে হবে। আর্টিকেল 14 যে এক্সেপশনগুলো রয়েছে, প্রেসিডেন্ট, গভর্নর, বিভিন্ন বিদেশি ব্যক্তিবর্গ, আবার 39 আর্টিকেল 39 অনুযায়ী যে সমস্ত ব্যবস্থা রয়েছে সেইগুলো, এরা কিন্তু আর্টিকেল 14 হতে মুক্ত, অর্থাৎ এরা বিশেষ বিশেষ সুবিধা সুযোগ ভোগ করে থাকেন। Prohibition of discrimination on certain grounds. Article 15 provides that the state shall not discriminate against any citizen on grounds of only of religion, race, caste, sex or place of birth. Article 15 অনুযায়ী রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স or প্লেস অফ বার্থ এই অনুযায়ী কিন্তু কোনো ভেদাভেদ করতে পারে না রাষ্ট্র। The two crucial words in these provisions are discrimination and only. দুটো গুরুত্বপূর্ণ শব্দ, একটা হচ্ছে ভেদাভেদ এবং একটা একমাত্র। The word discrimination means to make an adverse distinction with regard to. ভেদাভেদ বলতে এখানে কোনো পৃথক করা কি বোঝানো হচ্ছে। ভেদাভেদ বলতে পৃথক করাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ একজন উঁচু একজন নিচু, এই যে পৃথক করা এটাকে বোঝানো হচ্ছে। or to distinguish unfavorably from others. তো আনফেভারেবলি পৃথক করা হচ্ছে বিভিন্ন জনকে একজন থেকে আরেকজনকে, এই জিনিসটাকে ডিসক্রিমিনেশন বলতে এটা বোঝানো হচ্ছে। দ্য ইউজ অফ দ্য ওয়ার্ড অনলি connotes that discrimination on other grounds is not prohibited. অনলি বলতে এখানে বোঝানো হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে ভেদাভেদ কিন্তু সমর্থনযোগ্য, সমস্ত ক্ষেত্রে ভেদাভেদ না, কিছু কিছু ক্ষেত্রে ভেদাভেদ। এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে এর ভিত্তিতে ভেদাভেদ কিন্তু মানা যায় না, কিন্তু অন্য ক্ষেত্রে ভেদাভেদ হতেও পারে। The second provision of Article 15 says that no citizen shall be subjected to any disability, liability, restriction or condition on ground only the religion, race, caste, sex or place of birth with regard to. অর্থাৎ এই যে অনলি বলতে এইগুলো কি বোঝানো হয়েছে, অন্যান্য ক্ষেত্রে কেন ছাড় দেওয়া হচ্ছে, ডিসক্রিমিনেশন করা যেতে পারে কী জন্য, এবং এই কোথায় কোথায় এই যে রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ এইসব ক্ষেত্রে ডিসক্রিমিনেশন করা যায় না, সেখানে সেই সব জায়গাগুলো লেখা আছে। এ, অ্যাক্সেস টু সব পাবলিক রেস্টুরেন্ট, হোটেল, প্লেস অফ পাবলিক এন্টারটেনমেন্ট। যে সমস্ত পাবলিক প্লেসগুলো রয়েছে, বিভিন্ন শপ, দোকান, রেস্টুরেন্ট, হোটেল, এই সমস্ত জায়গাতে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। দ্য ইউজ অফ ওয়েলস, ট্যাঙ্কস, বাথিং ঘাট, রোড, প্লেস, পাবলিক রিসর্ট মেনটেন হোলি অর পার্টলি বা স্টেট ফান্ড অর ডেডিকেটেড টু দ্য ইউজ অফ জেনারেল পাবলিক। যে সমস্ত সরকারি গুলো রয়েছে, জিনিসগুলো রয়েছে যেগুলো জেনারেল পাবলিকদের প্রতি যেগুলো রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। বাথিং ঘাটস, ওয়েল, ট্যাঙ্ক, কূপ, নলকূপ, এই সমস্ত জায়গাতে সরকারি ক্ষেত্রে যেগুলো রয়েছে সেখানে কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না। দিস প্রভিশন প্রোহিবিটেড ডিসক্রিমিনেশন বোথ বাই দ্য স্টেট অ্যান্ড প্রাইভেট ইন্ডিভিজুয়াল। এক্ষেত্রে রাষ্ট্র এবং কোনো ব্যক্তি যদি এইরকম ভেদাভেদ করে সেক্ষেত্রে সেটা প্রোহিবিটস করা হয়েছে, সেটা কিন্তু বন্ধ করার কথা বলা হয়েছে, এখানে বারণ করা হয়েছে। হোয়াইল দ্য ফর্মার প্রভিশনস প্রোহিবিট ডিসক্রিমিনেশন অনলি বাই দ্য স্টেট। তো কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র স্টেটকে বলা হয়েছে এগুলো মেনে চলার। দেয়ার আর 3 এক্সেপশন টু দিস জেনারেল রুল নন ডিসক্রিমিনেশন, রুল অফ নন ডিসক্রিমিনেশন। তো এই নন ডিসক্রিমিনেশনের জন্য 3টে এক্সেপশন রয়েছে, সেগুলো কি? The state is permitted to make any special provision for women and children. For example, reservation of seats for women in local bodies or provision of free education for children. তো এই যে
ওমেনদের জন্য যে রিজার্ভেশন, লোকাল যে সমস্ত বডিগুলো রয়েছে, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এরকম জায়গাতে মহিলাদের জন্য রিজার্ভেশন করা যাবে। এখানে ওই অনলি কথাটা কিন্তু বলা হয়েছিল সেক্সের ক্ষেত্রে, অর্থাৎ লিঙ্গভেদে কোনো অসমতা করা যাবে না। তো এখানে কিন্তু মহিলাদের জন্য সংরক্ষণ ব্যবস্থা করার কথা বলা হয়েছে। সেটা এক ধরনের ডিসক্রিমিনেশন, সেই জন্য এটা এক্সেপশনের মধ্যে পড়ছে। আর শিশুদের ক্ষেত্রে এডুকেশন, এটা কিন্তু বয়স্ক এডুকেশনের কথা বলা হয়নি, শুধুমাত্র শিশুদের জন্যই প্রযোজ্য। তো সেই ব্যাপারটাও একটা এক্সেপশন হিসেবে ধরা হচ্ছে। এবার দ্য স্টেট ইট পারমিটেড টু মেক এনি স্পেশাল প্রভিশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ এনি সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস ফর সিটিজেন অ্যান্ড ফর দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস। সুতরাং শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য কিন্তু স্পেশাল কিছু প্রভিশন আনতেই পারে। Number C, the state is empowered to make any special provision for the advancement of any socially educationally backward classes. Socially educationally backward classes, citizens of scheduled caste to the scheduled tribe, regarding their admission to educational institution, including private educational institution, whether aided or unaided by the state, except the minority educational institution. Minority educational institution বাদে বাকি সমস্ত ইনস্টিটিউশনের ক্ষেত্রে কিন্তু ভর্তির জন্য, এবং সেটা বেসরকারি ক্ষেত্রেও, প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশন ইনক্লুডিং প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশন, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এসটি এসসি পিছিয়ে পড়া বর্গদের ক্ষেত্রে অ্যাডমিশনের জন্য কিন্তু যে স্পেশাল রিজার্ভেশন রাখা হয় সেটা এই ডিসক্রিমিনেশনের মধ্যে ধরা হবে না, সেটা আর্টিকেল 15 বাইরে এক্সেপশন হিসেবে ধরা হচ্ছে। এবং এটাও খুব গুরুত্বপূর্ণ যে এটা প্রাইভেট স্কুলেতেও, প্রাইভেট ইনস্টিটিউশনের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। The last provision was added by the 93rd Amendment Act of 2005. In order to give effect to these provisions, the Center enacted the Central Educational Institution Act 2006. শেষ যেটা বলা হয়েছে সেটা কিন্তু 2005-এ যোগ হয়েছে 93তম সংবিধান সংশোধনীতে, এবং যেখানে কি হচ্ছে সেন্ট্রাল এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যাক্ট 2006, যেখানে কিন্তু বলা হচ্ছে যে 27% candidate belonging to other backward class in all central higher education institutions, including the Indian Institute of Technology (IITs) and the Indian Institute of Management (IIMs). In April 2008, the Supreme Court upheld the validity of both the Amendment Act and the OBC Quota Act, but the court directed the central government to exclude the creamy layer advanced section among OBCs while implementing the law. সুতরাং খুব গুরুত্বপূর্ণ এটা, সেন্ট্রাল এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যাক্ট 2006, যেখানে ওবিসিদের জন্য 27% কোটা রাখা হচ্ছে, এবং সমস্ত আইআইটি, আইএমএম, এই সমস্ত জায়গাতেও এটা সেন্ট্রাল ইনস্টিটিউশনের ক্ষেত্রে এবং এই সমস্ত ইনস্টিটিউশনের ক্ষেত্রে। তারপরে আরও যেটা গুরুত্বপূর্ণ, 2008-এ সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিচ্ছে, ক্রিমি লেয়ারের কথা এখানে আসছে। ক্রিমি লেয়ারটা পরে ডিটেলসে বলা আছে এখানে। তো সেই ক্রিমি লেয়ার কারা, সেই ক্রিমি লেয়ারের ক্ষেত্রে কিন্তু এই কোটাটা অ্যাপ্লিকেবল হবে না। ক্রিমি লেয়ার কারা? দ্য চিলড্রেন অফ ফলোয়িং ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পিপল বিলং টু ক্রিমি লেয়ার। কিছু কিছু বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ, তাদের যে সন্তান সন্ততি তারা ক্রিমি লেয়ারের মধ্যে পড়ে। সেই সমস্ত ব্যক্তিত্ব কারা? নাম্বার 1, persons holding constitutional protects like president, vice president, judge, supreme court, high court, chairman, member of PPSC, state PSC, CSC, CAG and so on. এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ক্রিমি লেয়ার যারা, এদের যে সন্তান সন্ততি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জাজ অফ সুপ্রিম কোর্ট এটসেট্রা এটসেট্রা, এদের সন্তান সন্ততিরা কিন্তু ওবিসি হিসেবে কোনো সংরক্ষণ পাবে না। গ্রুপ এ ক্লাস 1 অ্যান্ড গ্রুপ বি ক্লাস 2 অফিসার্স অফ অল ইন্ডিয়ার এবি গ্রুপের অফিসারদের সন্তান সন্ততিরা সেন্ট্রাল অ্যান্ড স্টেট সার্ভিসেস অ্যান্ড এমপ্লয়িজ হোল্ডিং ইকুইভ্যালেন্ট পোস্ট ইন পিএসইউ, ব্যাঙ্কস, ইন্স্যুরেন্স অর্গানাইজেশন, ইউনিভার্সিটিজ এটসেট্রা, এই সমস্ত ক্ষেত্রে এ এবং বি গ্রুপের যারা রয়েছেন তাদের সন্তান সন্ততিরা কিন্তু ওবিসি হিসেবে কোনো সংরক্ষণ পাবেন না। Number 3, persons who are in the rank of colonel and above the army, equivalent posts in the Navy, Air Force and paramilitary forces. কলোনেল র্যাঙ্কের যে সমস্ত ব্যক্তি রয়েছেন সামরিক ক্ষেত্রে, তাদের সন্তান সন্ততিদের পাবেন না। নাম্বার 4, প্রফেশনাল লাইক ডক্টরস, লয়ার্স, ইঞ্জিনিয়ার্স, আর্টিস্ট, অথর্স, কনসালট্যান্ট অ্যান্ড সো অন। তো এই ধরনের যারা প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের সন্তান সন্ততিরা ওবিসি পাবেন না সুযোগ। 5, persons engage in trade, business and industry, এই সমস্ত ক্ষেত্রে যারা আছেন, people holding agricultural land above a certain limit and vacant land or buildings in urban areas,
একটা নির্দিষ্ট পরিমাণ জমির ওপরে জমি থাকলে, persons having gross annual income of more than 6 lakh or possessing wealth above the exception limit. In 1993, when the creamy layer ceiling was introduced, it was rupees 1 lakh. It was subsequently raised to 2.5 lakh in 2004, 4.5 lakh in 2008, and 3 lakh in 2013. তো সময় অনুসারে বাৎসরিক 6 লাখ আয়যুক্ত, এটা 2003 সালে এটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, এবং পূর্বে এই পরিমাণটা কম ছিল, সময়ের সাথে সাথে এটা বেড়েছে। তো সেই 6 লাখের উপরে যাদের অ্যানুয়াল ইনকাম তারা কিন্তু এই সুযোগটা পাবেন না, তারা ক্রিমি লেয়ার হিসেবেই পরিচিত হবেন। নেক্সট, নাম্বার 3, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। সরকারি নিয়োগের ক্ষেত্রে সমানাধিকার। আর্টিকেল 16 প্রোভাইড ফর ইকুয়ালিটি অফ অপরচুনিটি ফর দ্য অল সিটিজেন্স ইন ম্যাটার অফ এমপ্লয়মেন্ট অর অ্যাপয়েন্টমেন্ট টু এনি অফিস আন্ডার দ্য স্টেট। স্টেটের আন্ডারে যে কোনো অফিসে প্রত্যেকে নির্বিশেষে সমস্ত মানুষ কিন্তু সমানাধিকার রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে। নো সিটিজেন ক্যান বি ডিসক্রিমিনেটেড এগেইনস্ট অর টু বি ইনএলিজিবল ফর এনি এমপ্লয়মেন্ট অর অফিস আন্ডার দ্য স্টেট অন গ্রাউন্ডস অফ অনলি রিলিজিয়ন, কাস্ট, সেক্স, ডিসেন্ট, প্লেস অফ বার্থ অর রেসিডেন্স। তো এই সমস্ত ক্ষেত্রে এগুলোর জন্য কিন্তু কোনো ডিসক্রিমিনেশন আসবে না সরকারি চাকরির ক্ষেত্রে। দেয়ার আর 3 এক্সেপশন ইন দিস জেনারেল রুল অফ ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। 3টি গুরুত্বপূর্ণ এক্সেপশন রয়েছে এক্ষেত্রে, সেগুলো কী কী? A, Parliament can prescribe resident as a condition for certain employment or appointment in a state or union territory or local authority or other authority. পার্লামেন্ট যদি প্রেসক্রাইব করে কোনো নির্দিষ্ট অথরিটির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেগুলো প্রযোজ্য হবে। অ্যাজ দ্য পাবলিক এমপ্লয়মেন্ট requirement as the Resident Act of 1957 expired in 1974, there is no such provisions for any state except Andhra Pradesh and Telangana. এরকম একটা আইন ছিল যেটা 1974 সালে কিন্তু বন্ধ হয়ে যায়। বর্তমানে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে ছাড়া এরকম কোনো আইন কিন্তু বর্তমানে আর এক্সিস্ট করছে না, যেক্ষেত্রে পার্লামেন্ট রেস্ট্রিকশন এনে দেয়। এরকম বর্তমান কোনো আইন নেই এই দুটো রাজ্য ছাড়া। নেক্সট, দ্য স্টেট ক্যান প্রোভাইড ফর রিজার্ভেশন অফ অ্যাপয়েন্টমেন্টস or post in favor of any backward class that is not adequately represented in the state service. এক্ষেত্রে রাষ্ট্র কোনো বিশেষ ক্ষেত্রে রিজার্ভেশন দিতে পারে, নির্দিষ্ট ক্ষেত্রে কোনো ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে, যদি দেখা যায় যে স্টেট সার্ভিসে তাদের নির্দিষ্ট রিপ্রেজেন্টেশন নেই, সেই নির্দিষ্ট ব্যাকওয়ার্ড ক্লাসের যথেষ্ট রিপ্রেজেন্টেটিভ নেই কোনো একটা ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু স্টেট বিশেষ ব্যবস্থা নিতে পারে। দেন a law can provide that the incumbent of an office related to religious or denominational institution or a member of its governing body should belong to the particular region or denomination. কোনো কোনো ক্ষেত্রে যেখানে বিভিন্ন রিলিজিয়ান থেকে তাদের রিপ্রেজেন্টেটিভ নিয়ে সেই অফিসটা তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু রিলিজিয়াস রিলেটেড যে সমস্ত অফিস, সেখানে নির্দিষ্ট মেম্বার থাকতে হবে, তাদের সেই সমস্ত রিলিজিয়নের নির্দিষ্ট মেম্বার থাকতে হবে। এক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট তাদেরই লোক নিতে হবে, তাদের সেই রিলিজিয়নের লোক নিতে হবে, এরকম কোনো কোনো ইনস্টিটিউশনের ক্ষেত্রে রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু সেই আইন অনুসারেই কাজ হবে, সেখানে কিন্তু সকলের সমান অধিকার থাকছে না, শুধুমাত্র সেই রিলিজিয়নের মানুষেরই অধিকার থাকছে সেই চাকরিটা গ্রহণ করার। এরপর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মণ্ডল কমিশন। মণ্ডল কমিশন এবং তার পরবর্তীকালে বিভিন্ন যে পরিবর্তন হয়েছিল সেইটা এই সংরক্ষণের ব্যাপারে। ইন 1979 the Morarji Desai government appointed the second backward class commission under the chairmanship of VP Mandal. Very very important, second backward class commission, কিন্তু মণ্ডল কমিশনটা ছিল সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন। সালটা হচ্ছে 1979। এ মেম্বার অফ পার্লামেন্ট, বিপি মন্ডল, এ মেম্বার অফ পার্লামেন্ট in terms of Article 340 of the Constitution to investigate the condition of the socially and educationally backward classes and suggest measures for their advancement. যারা পিছিয়ে পড়া ব্যক্তিবর্গ রয়েছেন তাদের ব্যাপারে বিভিন্ন খোঁজ খবর নেওয়ার জন্য, রিসার্চ করার জন্য কিন্তু এই কমিশনটা বসানো হয়েছে। The commission submitted this report in 1980 and identified as many as 3,743 castes as socially and educationally backward classes. 1980 সালে এই কমিশন, মন্ডল কমিশন তার রিপোর্ট দেয় এবং সেখানে এতগুলো কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসের সন্ধান পাওয়া যায় যারা কিন্তু সামাজিকভাবে
পিছিয়ে পড়েছেন, শিক্ষাগতভাবে সামাজিকভাবে পিছিয়ে আছেন। দে কনস্টিটিউট নিয়ারলি 52% কম্পোনেন্ট অফ দ্য পপুলেশন এক্সক্লুডিং দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব। শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্ট ছাড়া তারা কিন্তু জনসংখ্যার 52%, বিরাট বড় একটা জনসংখ্যা। দ্য কমিশন রিকমেন্ডেড রিজার্ভেশন ফর 27% গভর্নমেন্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। এই যে যারা 52% এই যে পপুলেশন যারা পিছিয়ে পড়েছেন তাদেরকে বলা হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর ওবিসি, তাদের জন্য 27% সংরক্ষণের কথা বলছে। দ্য টোটাল রিজার্ভেশন ফর অল এসটিএসসি এন্ড ওবিসিস অ্যামাউন্ট টু 50%. It was the latter 10 years in 1990 that the VP Singh government declared reservation of 27% government job for the OBC. তো 1980 সালে রিপোর্ট দিচ্ছে এবং 1990 সালে ভিপি সিং গভর্নমেন্ট কিন্তু এটা 27% গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এই ওবিসিদের সংরক্ষণের কথা বলছে। এগেন ইন 1991 the Narasimha Rao government introduced two changes: preferences to the poor section among the OBCs in the 27% quota, that is adoption of the economic criteria in granting reservation, and reservation of another 10% for the jobs of poorer sections of higher caste who are not covered by any existing schemes of reservation. তো এক্ষেত্রে 27% কোটা আনা হচ্ছে, তার সাথে আনা হচ্ছে কি যারা অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়েছেন, পুয়ারার সেকশনস অ্যামং দ্য ওবিসিস, সেখানে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে তাদের এই 27% কোটার মধ্যে। সেখানে অর্থনৈতিক একটা কোটার ব্যাপার চলে আসছে। আর 10%-এর মধ্যে কিন্তু ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যারা হাইয়ার কাস্ট হু আর নট কভার্ড বাই দ্য এক্সিস্টিং স্কিমস অফ দ্য রিজার্ভেশন, যারা হাইয়ার কাস্ট তাদের ক্ষেত্রে কিন্তু এই 10% সংরক্ষণ থাকবে। এটা কিন্তু নরসিংহ রাও গভর্নমেন্ট 1991 সালে এই পরিবর্তনটা নিয়ে আসছে, কিন্তু এটা ইমপ্লিমেন্ট হয়নি সেই মুহূর্তে। In the famous Mondal case 1990, the scope and extent of Article 16 Clause 4, which provides for a reservation of jobs in favor of backward classes, has been examined throughout the Supreme Court, thoroughly by the Supreme Court. Through the court has rejected the additional reservation of 10% of poorer section of higher class. It offered the constitutional validity of 27% reservation of OBC with certain conditions. তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেই মুহূর্তে 10% যে পুরার সেকশন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ 10%, তাদেরকে রিজার্ভেশন দেওয়াটা কিন্তু বন্ধ করেছিল, তাদেরকে রিজার্ভেশন সুযোগ থেকে বঞ্চিত করেছিল কিন্তু সুপ্রিম কোর্ট। নাম্বার এ, দ্য অ্যাডভান্স সেকশন অ্যামং দ্য ওবিসিস শুড বি এক্সক্লুডেড ফ্রম দ্য লিস্ট অফ বেনিফিশিয়ারিজ অফ দ্য রিজার্ভেশন। সুতরাং এই ক্রিমি লেয়ার যারা, এটাও কিন্তু সাথে সাথে বন্ধ করার কথা বলা হয়, তারাও কিন্তু সংরক্ষণ পাবে না, এটাও কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলা হয়। দেন নো রিজার্ভেশন ইন প্রমোশন, রিজার্ভেশন শুড বি কনফাইন্ড টু ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অনলি। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট আসছে, যারা পিছিয়ে পড়া ব্যক্তিবর্গ ওবিসি হয়ে যারা জয়েন করছেন তারা কিন্তু প্রমোশনের ক্ষেত্রে কোনো রিজার্ভেশন পাবে না। জয়েনিংয়ের ক্ষেত্রে রিজার্ভেশন পেলেন কিন্তু প্রমোশনের ক্ষেত্রে রিজার্ভেশন পাবেন না। নেক্সট, existing reservation in promotion can continue for 5 years only. যেটা বর্তমানে সেই সময় যেটা এক্সিস্ট করছিল প্রমোশনের ক্ষেত্রে রিজার্ভেশন, সেটা 1997 পর্যন্ত কন্টিনিউ হবে, এটা বলা হলো। নেক্সট, দ্য টোটাল রিজার্ভেশন কোটা শুড নট এক্সিড 50% এক্সেপ্ট ইন সাম এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনস দ্য রুল শুড বি অ্যাপ্লাইড এভরি ইয়ার। নির্দিষ্ট ক্ষেত্রে ছাড়া 50%-এর বেশি কিন্তু রিজার্ভেশন বাড়বে না, এটাও বলা হলো। Next, the carry forward rule in case of unfilled vacancies is valid, but it should not violate 50% rule. যদি ভ্যাকেন্ট থাকে 50% সংরক্ষণের মধ্যে, যদি ভ্যাকেন্ট থাকে, সব যদি ভর্তি না হয়, তাহলে সেটা পরের বছরের জন্য চলে যাবে, নেক্সট ইয়ারের জন্য চলে যাবে, কিন্তু কখনোই 50% এক্সিট করবে না, বেশি হবে না কখনোই, এটা বলা হয়েছে। A permanent statutory body should be established to examine complaints of over-inclusion and under-inclusion in the list of OBC. একটা স্ট্যাচুটরি বডি থাকবে, আইনসঙ্গত একটা বডি থাকবে, যারা কি করবে, ওবিসি লিস্টটাকে কিন্তু নির্দিষ্ট করে নতুন করে বানাবে, যে ওভার ইনক্লুশন বা আন্ডার ইনক্লুশন এটা হচ্ছে কিনা সেটা দেখার জন্য। With regard to above ruling of Supreme Court, the government has taken the following action. Supreme Court এই রায়টা দেওয়ার পর গভর্নমেন্ট কি অ্যাকশন নিচ্ছে দেখা যাক। নাম্বার এ, রামনন্দন কমিটি was appointed to identify creamy layer among OBCs. It submitted its report in 1993, which was accepted. রামনন্দন কমিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রামনন্দন কমিটি ক্রিমি লেয়ার, ওবিসিদের মধ্যে ক্রিমি লেয়ার কতটা আছে কি আছে সেটা ইনভেস্টিগেট করার জন্য রামনারায়ণ কমিটি অ্যাপয়েন্ট করা হচ্ছে এবং 1993 তার রিপোর্ট দিচ্ছে এবং সেটা মেনেও নেওয়া হচ্ছে। নেক্সট,
National Commission for Backward Classes was established in 1993. Very, very, very important. National Commission for Backward Class. National Commission for Backward Class এটা 1993 সালে আসছে বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট। পার্লামেন্টের আইন অনুসারে ইট কনসাইড, অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস কিন্তু একটা স্ট্যাচুটরি বডি, যেহেতু এটা পার্লামেন্টের অ্যাক্টের মাধ্যমে এসছে। ইট কনসিডার্ড ইনক্লুসিভ ইন দ্য এক্সক্লুশন ফ্রম দ্য লিস্ট অফ কাস্ট নোটিফাইড অ্যাজ ব্যাকওয়ার্ড ক্লাস ফর দ্য পারপাস অফ জব রিজার্ভেশন। তো এরা কিন্তু ইনক্লুশন এবং এক্সক্লুশন করতে পারে, এই কমিশন দ্বারাই কিন্তু ইনক্লুশন হবে ব্যাকওয়ার্ড ক্লাস কারা, তারা নতুন ব্যাকওয়ার্ড ক্লাস আছে কিনা তারা ইনক্লুশন হবে, বা এক্সক্লুশনও হতে পারে, বাদও যেতে পারে লিস্ট থেকে। নেক্সট, in order to verify the ruling with regard to reservation and promotion, the 77th Amendment Act was enacted in 1975. প্রমোশনের ক্ষেত্রে রিজার্ভেশন, এই ক্ষেত্রে কিন্তু নতুন একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসছে 1995-তে। In added a new provision in Article 16 that empowered the state to provide for reservation and promotion of any service in another state in favor of the SCs and STs that are not adequately represented in the state service. খুব ইম্পর্টেন্ট একটা মানে ইনফরমেশন দেওয়া আছে এখানে। বলা হচ্ছে রিজার্ভেশনের ক্ষেত্রে, রিজার্ভেশন প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু রিজার্ভেশন আসবে যদি দেখা যায় এসটি এসসি এরা যথেষ্ট পরিমাণে সে সমস্ত উচ্চ পদে নেই, তাহলে কিন্তু তাদের সে সমস্ত পদে আনার জন্য রিজার্ভেশন করা হবে। প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু রিজার্ভেশন থাকবে, এটা বলা হচ্ছে। এগেন ইন 85th Amendment Act of 2001 provide for consequential seniority in the case of promotion by virtue of rule of reservation for the government servants belonging to the SC and STs with a respective effect from June 1995. এক্ষেত্রে কিন্তু ওই সিনিয়রিটির কথাটা আসছে, অর্থাৎ যারা রিজার্ভেশন করে রিজার্ভেশন পেয়ে প্রমোশনে গেলেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা 2001-এ একটা 85 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসছে, যার ফলে এসটিএসসির ক্ষেত্রে কিন্তু ওটা প্রমোশন পেয়ে আসার ক্ষেত্রে আর একটু সুবিধা হয়ে যাচ্ছে এটা। নেক্সট, দ্য রুলিং with regard to backlog vacancies was nullified by the 81st Amendment Act of 2000. It added another new provision in Article 16 that empowered the state to consider the unfilled reserve vacancies of a year as a separate class of vacancies to be filled up in any succeeding year or years. এখানে আরেকটা নতুন জিনিস আছে কি, যে সমস্ত সিট ভ্যাকেন্ট থাকছে সেটা কিন্তু নতুনভাবে ফিল করার একটা পদ্ধতি চালু করা হচ্ছে। Such classes or vacancies are not to be combined with the vacancies of the year in which they are being filled up. The determine the selling of 50% reservation total number of vacancies of that year. In brief, it ends the 50% selling or reservation in backlog vacancies. অর্থাৎ কোনো একটা বছরে নির্দিষ্ট পার্সেন্ট যেটা ফিল হচ্ছে না, ধরে যাক 50% যে কোটা আছে সেই কোটার ফিল আপ হচ্ছে না, ধরে যাক 45% ফিল আপ হচ্ছে, 5% থেকে যাচ্ছে, এই 5%টা কিন্তু ল্যাপস হচ্ছে না, এটা কিন্তু অন্য বছরে ফিল আপ করা হচ্ছে। নেক্সট ইয়ারে যখন দেখা যাবে 50%, ধরে যাক নেক্সট ইয়ারে কিন্তু 50% কোটা ফিল আপ হয়ে গেছে, আগের বছরে ওই যে 5% সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে, অর্থাৎ 55% কোটা হয়ে গেল কিন্তু সেই বছরে। তো এই জিনিসটা কিন্তু এখানে বলা হচ্ছে, এই যে 50% সিলিং রিজার্ভেশনের যে 50% কোটা সেটা কিন্তু এখানে আর মানছে না, কারণ আগের বছরের ভ্যাকেন্সিটা অলরেডি তার সাথে যোগ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আসছে 2000 এই ইয়ারে। Next, the 76th Amendment of 1994 was placed the Tamil Nadu Reservation Act of 1994. The 9th schedule was protected from the judicial review as it provided for the 69% of the reservation far exceeding the 50% ceiling. এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে। 76তম সংবিধান সংশোধনী অ্যাক্ট, যেখানে কিন্তু তামিলনাড়ু রিজার্ভেশন অ্যাক্টে বলা হচ্ছে সেখানে কিন্তু 69% রিজার্ভেশন এর কথা চলে আসছে এবং সেটা 50% কিন্তু এক্সিড করে যাচ্ছে। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে তামিলনাড়ু রিজার্ভেশন অ্যাক্টে কিন্তু 50%-এরও বেশি রিজার্ভেশন রয়েছে। নেক্সট, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা দূরীকরণ। আর্টিকেল 17-এ বলা আছে, আর্টিকেল 17 অ্যাবলিশ আনটাচেবিলিটি অ্যান্ড ফরবিডস ইটস প্র্যাকটিস ইন এনি ফর্ম। অস্পৃশ্যতা দূর করে এবং যে কোনো ক্ষেত্রে এর যে ব্যবহার এটা যদি হয়ে থাকে সেটা বন্ধ করে। দ্য ইনফরমেশন অফ এনি ডিসেবিলিটি অ্যারাইজিং আউট অফ আনটাচেবিলিটি শ্যাল বি অ্যান অফেন্সেস পানিশেবল ইন অ্যাকর্ডেন্স উইথ লজ। এরা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ।
আনটাচেবিলিটি, অস্পৃশ্যতাকে সমাজের মধ্যে আনা। In 1976, the Untouchability Act 1955 has been comprehensively amended and renamed as the Protection of Civil Rights Act 1955. তাহলে এই 1955 সালে যে অ্যাক্টটা ছিল, অ্যামেন্ড করা হয়েছে সেটা 1976 সালে, সেটা পরিবর্তন করা হয়েছে এবং প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট নামে পরিচিত হচ্ছে। টু এনলার্জ দ্য স্কোপ অ্যান্ড মেক penal provisions more stringent, the Act defines civil rights as the right according to a person by reason of the abolition of untouchability by Article 17 of the Constitution. এটাকে একটা সিভিল রাইট হিসেবে আনার জন্য কিন্তু এই 1976 এ একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল। The term untouchability has not been defined either in the Constitution or in the Act. Untouchability কথাটা কিন্তু কনস্টিটিউশনে বা আইনে কোথাও লেখা নেই। However, the Mysore High Court held that the subject matter of the Article 17 is not untouchability, it is a literal or grammatical sense, but the practice as it had developed historically in this country. It refers to the social disabilities imposed on certain classes or persons by reasons of their birth in certain caste. Hence, it does not cover social boycott of a few individual or their exclusion from the religious sphere. এটা কিন্তু শুধুমাত্র আনটাচেবিলিটি বিষয়টা নয়, বিষয়টা আরও কিন্তু ব্যাপক। ডিসেবিলিটি ইম্পোজড অন সার্টেন ক্লাসেস, অর্থাৎ শুধুমাত্র আনটাচেবিলিটি নয়, সে সমস্ত কাস্ট যারা পিছিয়ে পড়া কাস্ট তাদের ক্ষেত্রে যে বিধিনিষেধগুলো আরোপ করা হয় সেই বিধিনিষেধগুলোও কিন্তু এর আন্ডারে চলে আসবে, যে সেই নিম্নবর্গের সেই সমস্ত মানুষদের উপর যে সমস্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেগুলো কিন্তু বন্ধ করা হবে। Under the Protection of Civil Rights Act 1955, the offences committed to the ground of untouchability are punishable either by imprisonment up to 6 months or by fine up to ₹500 or both. 1955 সালে যে আইনটা ছিল প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট, আর্টিকেল 17 অনুসারে প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1955 মনে রাখতে হবে। এখানে যদি কেউ ওই আনটাচেবিলিটি প্র্যাকটিস করে সেক্ষেত্রে কিন্তু তার 500 টাকা জরিমানা বা 6 মাসের জেল অথবা দুটোই হতে পারে। এ পারসন কনভিক্টেড অফ দ্য অফেন্স অফ দ্য আনটাচেবিলিটি ইজ ডিসকোয়ালিফাইড ফর দ্য ইলেকশন অফ দ্য পার্লামেন্ট অর স্টেট লেজিসলেচার। এক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু পার্লামেন্টে বা রাজ্য বিধানসভায় কখনোই ইলেক্ট হতে পারবেন না, দাঁড়াতে পারবেন না। দ্য অ্যাক্ট ডিক্লেয়ার্স দ্য ফলোয়িং অ্যাক্ট অ্যাজ অফেন্সেস। এই অ্যাক্টের মধ্যে কোন কোন জিনিসগুলোকে শাস্তিযোগ্য বলা হয়েছে? নাম্বার এ, প্রিভেন্টিং এনি পারসন ফ্রম এন্টারিং এনি প্লেস অর পাবলিক ওয়ার্শিপ অর ফ্রম ওয়ার্শিপিং দেয়ারিন। কোনো ব্যক্তিকে যদি পাবলিক ওয়ার্শিপ যেখানে করা হয়, পুজো অর্চনা যে সমস্ত করা হয়, সে সমস্ত ক্ষেত্রে যদি প্রবেশে বাধা দেওয়া হয়, সেটা বি, জাস্টিফাইং আনটাচেবিলিটি অন ট্র্যাডিশনাল, রিলিজিয়াস, ফিলোসফিক্যাল, আদার গ্রাউন্ড। এই সমস্ত ক্ষেত্রে যদি আনটাচেবিলিটি প্র্যাকটিস করা হয়, ট্র্যাডিশনাল ক্ষেত্রে, রিলিজিয়াস ক্ষেত্রে, ফিলোসফি আর অন্যান্য ক্ষেত্রে। ডিনাইং অ্যাক্সেস টু এনি শপ, হোটেল, প্লেসেস অফ পাবলিক এন্টারটেনমেন্ট। সরকারি যে সমস্ত জায়গা আছে সেই সমস্ত জায়গা, শপ, হোটেল, এই সমস্ত জায়গাতে যদি কাউকে প্রবেশ করতে না দেওয়া হয়। ইনসাল্টিং এ পারসন বিলঙ্গিং টু সিভিল কাস্ট অর দ্য গ্রাউন্ড অফ আনটাচেবিলিটি। কোনো ব্যক্তিকে যদি ইনসাল্ট করা হয়, শিডিউল কাস্ট বলে বা পিছিয়ে পড়া বর্গ বলে যদি অপমান করা হয়, সেক্ষেত্রে রিফিউজিং টু অ্যাডমিট পারসন ইন হসপিটাল, এডুকেশনাল ইনস্টিটিউশন or হোটেল এস্টাবলিশ ফর পাবলিক বেনিফিট। কোনো ব্যক্তিকে যদি এই সমস্ত ক্ষেত্রে হোটেল, পাবলিক বেনিফিটের জন্য যে সমস্ত ইনস্টিটিউশন বা হোটেল তৈরি করা হয়েছে, হসপিটাল তৈরি করা হয়েছে, সে সমস্ত ক্ষেত্রে যদি কোনো ভেদাভেদ করা হয়, সেক্ষেত্রে। আরেকটা কি, প্রিচিং আনটাচেবিলিটি ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, সরাসরিভাবে বা অপ্রত্যক্ষভাবে যদি আনটাচেবিলিটি করা হয়। তারপরে রিফিউজিং টু সেল গ্রাউন্ডস অর রেন্ডার সার্ভিস টু এনি পারসন, বিভিন্ন দ্রব্য বিক্রি করতে, এই সমস্ত সার্ভিসের ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয়, কোনো ব্যক্তিকে আনটাচেবল করা হয়, তাকে বিক্রি করতে না দেওয়া হয়, সেক্ষেত্রে the Supreme Court held that the right under Article 70 is available against private individual and it is the constitutional obligation of the state to take necessary action to ensure that this right is not violated. এটা কিন্তু আর্টিকেল 17 অনুযায়ী প্রাইভেট ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে প্রযোজ্য। নির্দিষ্ট যে সমস্ত প্রাইভেট সংস্থা যেগুলো রয়েছে, অর্থাৎ ব্যক্তিগত সংস্থা যেগুলো ক্ষেত্রে রয়েছে, সেগুলোও কিন্তু তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। শুধুমাত্র স্টেট বা রাষ্ট্র নয়, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য।